ক্ষমতাসীনদের জুলুম নির্যাতনকে আর কোনো ছাড় নয়, এবার রুখে দেয়া হবে এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতারা হামলার প্রতিবাদে নেতাকর্মীদেরকে রুখে দাঁড়ানোর নির্দেশ দেন। সরকারের পতন ঘটিয়ে দাবি আদায় করা হবে বলেও কড়া সতর্কবার্তা দেন তারা। লক্ষ্মীপুরে কর্মী হত্যার প্রতিবাদে আজ সারা দেশে শোক র্যালির ঘোষণা দেয়া হয়েছে। এক দফা দাবি আদায়ে বুধবার দ্বিতীয় দিনের পদযাত্রা এবং দিনাজপুরে মেহনতি মানুষের পৃথক পদযাত্রা থেকে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। দিনভর সূর্যের তেজ মাথায় নিয়ে পিচ ঢালা তপ্ত রাজপথে পায়ে পায়ে এগিয়ে চলে বিএনপির এক দফা দাবি আদায়ের দ্বিতীয় দিনের পদযাত্রা। উত্তরার আব্দুল্লাপুর থেকে যাত্রা শুরু করে পদযাত্রা এগিয়ে যায় বিমানবন্দর পেরিয়ে খিলক্ষেত হয়ে কুড়িল বিশ্ব রোডের দিকে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মঙ্গলবারের পদযাত্রায় লক্ষ্মীপুরে একজন নিহত হওয়া এবং দেশব্যাপী পদযাত্রার উপর হামলার প্রতিবাদ ছিল স্লোগানে স্লোগানে। আব্দুল্লাপুরে পদযাত্রা পূর্ব সমাবেশে বিএনপি নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার আর আঘাত সহ্য করা হবে না। আমার গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে দিন, আমরা মিছিল মিটিং করব, আর আপনারা বাংলা কলেজ থেকে আমাদের ইট মারবেন, পাথর মারবেন, আমরা ছেড়ে দেব, এইটা তো হবে না। ছেড়ে দেওয়ার দিন শেষ। কাদের সাহেব বলছে সংবিধানের বাইরে আমরা এক চুলো নড়চড় করব না। খুব ভালো কথা কাদের সাহেব, আপনার কথায় আপনি স্থির থাকেন। আমরাও বলি সংবিধানের বাইরে আমরাও এক পা যাব না। কথা হলো কোন সংবিধান? আমরা চাই অখণ্ড সংবিধান। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও ছিল তাদের বক্তব্যে। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আমাদের জীবনের বিনিময় হলো সংবিধানের বাইরে এক চুলো নড়বেন না। আপনাদেরকে নড়িয়ে ছাড়বো আমরা। দিনভর চলা বিএনপির পদযাত্রা আব্দুল্লাপুর থেকে রামপুরা পৌঁছতেই বেলা গড়িয়ে বিকেল হয়। সেখান থেকে মালিবাগ বাসাবো হয়ে দীর্ঘ পদযাত্রা প্রায় ৩০ কিলোমিটার পথ পায়ে হেঁটে সন্ধ্যায় যাত্রাবাড়ি পৌঁছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির দেশ এবং ঢাকা মহানগরের এই পদযাত্রাতে তারা মনে করছেন তারা জনগণকে আরও বেশি সম্পৃক্ত করেছেন তাদের দাবির প্রতি, আর এর মধ্য দিয়ে তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাবেন। এদিকে দিনাজপুরে কৃষক, শ্রমিক, তাঁতি ও মৎস্যজীবী দলসহ শ্রমজীবী মানুষের দ্বিতীয় বিভাগীয় পদযাত্রায় অংশ নেন বিএনপি মহাসচিব সহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। পদযাত্রা পূর্ব সমাবেশে মির্জা ফখরুল বলেন, সরকারের পতনের অপেক্ষায় এখন মানুষ। আওয়ামী লীগ আগুনের রাজনীতি করে, আওয়ামী লীগ হামলার রাজনীতি করে, এরা মারবে চেষ্টা করবে। জনগণের প্রতিরোধের মুখে কোনো কিছুই টিকে থাকতে পারে না বন্ধুগণ, পারে। তাই রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। মেহনতি মানুষের পদযাত্রাটি দিনাজপুর শহরের দীর্ঘ ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নেতাকর্মীদের মাথা গরম না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি এখন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে। কর্মী সমর্থকদের ধৈর্য ধরার নির্দেশনা দিয়ে তিনি বলেন, পরিস্থিতি শান্ত থাকলে আওয়ামী লীগেরই লাভ। বুধবার আওয়ামী লীগের র্যালি পূর্ব সমাবেশে ওবায়দুল কাদের দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বলেছে তত্ত্বাবধায়কের কোনো প্রয়োজন নেই, সংবিধান অনুযায়ী হবে বাংলাদেশের নির্বাচন। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। বর্তমান সরকারের টানা ১৪.৫ বছরের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে এবং বিএনপি সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র করছে এমন অভিযোগ এনে শান্তি ও উন্নয়ন র্যালির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শোভাযাত্রায় অংশ নিতে ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড় এলাকায় সমবেত হন আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র্যালি পূর্ব সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ১ দফা কিংবা ৩২ দফা দাবির সাথে নেই জনগণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সফর নিয়ে আশাবাদী ছিল বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের দাবি করেন, প্রতিনিধি দল দুটির সফর হতাশ করেছে বিএনপিকে। এখন আর বিএনপি সে আনন্দ নেই, শুকনো মুখ, শুকনো চোখ। আমেরিকা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক কি আমাদের কোনো প্রয়োজন নেই, বলে গেছে কোনো কিছু নয়, বাংলাদেশের নিয়ম সংবিধান অনুযায়ী নির্বাচন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে যদি বাধাগ্রস্ত করতে আসে তাহলে প্রতিহত করা হবে। সেই সাথে তিনি দলের নেতাকর্মীদের সজাগ থেকে ধৈর্য ধরার নির্দেশনা দেন। আপনারা মাথা গরম করবেন না, ওদের মাথা গরম, ওরা এখন পায়ে পা রেখে ঝগড়া করতে চায়। আপনারাও সব করবেন না। আমরা ক্ষমতা, আমরা জেতা পার্টি, আমরা কেন গোলমাল করব? আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ পরিবেশ চাই। শান্তি যত থাকবে আমাদের ভোট তত বাড়বে। বিএনপি নেতাদের বলবো, মান সম্মান রাখতে চাই, আন্দোলন ছেড়ে নির্বাচনে আসবে। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি বিশৃঙ্খলার চেষ্টা করছে, তাদের উস্কানিতে প্রতিক্রিয়া না দেখাতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। লক্ষ্মীপুরে নিজেরা খুন করেছেন, তাও যেখানে আওয়ামী লীগের একটা সমাবেশের মতো ছিল সেইখান থেকে প্রায় 2.5 কিলোমিটার পুলিশ ওখানে ছিলই না, ঘোষণা দিয়ে দিল যে আওয়ামী লীগের লোকজন বলে তাকে হত্যা করেছে। এই ধরনের মিথ্যাচার হবে, এই ধরনের অনেক ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে। সব জায়গায় আপনারা সজাগ থাকবেন। পরে রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড় থেকে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে র্যালি করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। শোভাযাত্রাটি মহাখালী মোড়ে গিয়ে শেষ হয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের ফলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো বাংলাদেশ গড়ে তুলতে পেরেছে সরকার। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রণালয় ও বিভাগসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব বলেন তিনি। দেশে সুশাসন গড়ে তোলা ও তৃণমূল পর্যন্ত অর্থনৈতিক বৈষম্য দূর করার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় 2023-24 অর্থবছরে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানে গেল অর্থবছরে স্বচ্ছতার সাথে কাজ করায় শুদ্ধাচার পুরস্কার পাওয়া কয়েকজন সরকারি কর্মকর্তার হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় রাখা বক্তব্যে এই চুক্তি ও পুরস্কার প্রদানের উদ্দেশ্য তুলে ধরেন শেখ হাসিনা। এটা সুষ্ঠু পরিকল্পনা মাফিক হয় এবং একটা বাস্তবায়নের যে চিত্রটা সেটাও যে সামনে উঠে আসে, সেই চিন্তা থেকেই কিন্তু এই পদ্ধতিটা আমরা গ্রহণ করেছি এই কারণে যে আমার কাছে একটাই ছিল সবসময় যে কত দ্রুত বাংলাদেশের উন্নতিটা করা যেতে পারে। হ্যাঁ, আপনাদের অনেক পরিশ্রম করিয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার ফসলটা আজকে তো বাংলাদেশ পাচ্ছে এবং আপনারাও আজকে বিশ্বের যেখানে যান মাথা উঁচু করে চলতে পারছেন। আজকে আমি বলতে পারি যে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পেরেছে। যেটা আমরা করতে পেরেছি আমাদের সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলেই। বাংলাদেশ এখন আর অসহায়ের মতো হাত পেতে চলে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুশাসন নিশ্চিত ও তৃণমূল পর্যন্ত অর্থনৈতিক বৈষম্য দূর করাই তার সরকারের লক্ষ্য। একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যেন এই যোগাযোগটা থাকে, জবাবদিহিতাটা থাকে, সেভাবে যদি কাজ করতে পারি তাহলে আমরা আমাদের দেশকে, এখন যে লক্ষ্যটা আমরা স্থির করেছি 41-এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেটা আমরা করতে পারবো। পাশাপাশি জাতিসংঘ ঘোষিত SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাও আমরা অনেকাংশে অর্জন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা চাই যে আমাদের দেশে সুশাসন গড়ে উঠবে, আমি চাই আমাদের দেশে কোনো অর্থনৈতিক বৈষম্য থাকবে না,
সকল মানুষ সুষম উন্নয়নের সুফল পাবে এবং উন্নয়নটা সমগ্র বাংলাদেশব্যাপী হবে, একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের জীবন মান উন্নত হবে, সেটাই আমাদের লক্ষ্য। নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগসমূহের নেয়া পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতেও এ সময় তাগিদ দেন শেখ হাসিনা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 17 জুলাই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে 12টি দেশের দূতাবাস ও হাইকমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। এদিকে গণমাধ্যমে বিবৃতি দিলেও পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু না জানানোয় ক্ষোভ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বুধবার যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি সহ 12 দেশের দূতাবাস ও হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার স্থান নেই। তারা হিরো আলমের উপর হামলার তীব্র নিন্দা জানান, সেই সাথে পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। বিবৃতির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমেরিকায় যখন তখন লোক মেরে ফেলে, তখন তো তারা কোনো বিবৃতি দেয় না। শুধু বাংলাদেশ হলে কেন বিবৃতি দেয় প্রশ্ন রাখেন তিনি। তাইলে আমাদের এখানে আরো লোক তোমাদের শেষ করেই আমি আসি। আমেরিকাতে যখন তখন লোক মেরে ফেলে, তারা কি স্টেটমেন্ট দেয় কখনো? ইউএনকে কোনোদিন স্টেটমেন্ট দিয়েছে, বলেছে যে আমেরিকাতে লোক মরে যায় কেন? আমার কেমব্রিজে একটা বাঙালি ছেলে মারা গেল, ফয়সাল, এতদিন হলো, তারা কি বলেছে? ইউএন কোনোদিন বলছে যে এইটা ছেলের ইনভেস্টিগেশন কতদূর হয়েছে? কিংবা আপনার রাষ্ট্রদূতের দল বেঁধে কি কোনো স্টেটমেন্ট দিয়েছে? আর বাংলাদেশ হইলে একটা মগের মূল্য পাইছে ওরা। দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল পয়সা জমা তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে বেটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। সড়ক দুর্ঘটনার আরও খবর জানতে চলে যাচ্ছে সিলেট স্টাফ করেসপন্ডেন্ট মারুফ আহমেদের কাছে। তিনি এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন। মারুফ, দুর্ঘটনাটি কিভাবে হলো এবং সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? একটি উপজেলা, সে জায়গায় পাথর এবং বালু উত্তোলন করা হয়। সিএনজি এবং এই মাইক্রোবাসে যাত্রী ছিলেন, তারা কিন্তু প্রায় সকলেই শ্রমিক ছিলেন। তারা পাথর এবং বালুর সাথে তারা কাজ করতেন। তাদের এই ঘুরে প্রায় সকাল 8টার দিকে তারা কিন্তু তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। সেই সময়ে কিন্তু সিলেট কোম্পানিগঞ্জ সড়কের খাগাইলে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সিএনজি এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের যে কারণটি পুলিশ প্রাথমিকভাবে বলছে যে মাইক্রোবাসের যে দ্রুত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এবং তাদের এই মুখোমুখি সংঘর্ষের পরে কিন্তু তারা সড়কের পাশে পানিতে খাদে পড়ে যায় এবং সেই জায়গায় পানি থাকায় আসলে যারা যাত্রী ছিলেন তারা সেই জায়গায় গাড়ি থেকে বের হয়ে আসতে পারেনি এবং তারা ঘটনাস্থলেই আসলে 5 জন মারা যান এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেসব মরদেহ এবং আহতদের উদ্ধার করে। এর মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান, আর আরো 2 জন এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে পুলিশ এবং ফায়ার সার্ভিস যেটা বলছে তাদের 2 জনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তারা যেটা বলছেন যে এখন পর্যন্ত যে 8 জনকেই তারা উদ্ধার করেছেন, তাদের মধ্যে 6 জনই মারা গেছেন এবং 2 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা ঘণ্টাখানিক সিলেট কোম্পানিগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ছিল সিলেট থেকে দুর্ঘটনার সর্বশেষ। সিলেট থেকে জানছিলাম সড়ক দুর্ঘটনার খবর। টাঙ্গাইলের সখীপুরের কাকরাজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় 2 জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের শাহজালাল ও
ও মজনু মিয়া। পুলিশ জানায় শাহজালাল বাঘের বাড়ি বাংলা বাজারের মুদি দোকানি। রাতে দোকান বন্ধ করে শাহজালাল ও মজনু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে একটি নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। সকালে স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এদিকে পারিবারিক কলহের জেরে ময়মনসিংহ সদর উপজেলার বিজয়নগর গ্রামে নুরুন নাহার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার ভাতিজি। পুলিশ জানায় বুধবার রাতে নিহতের ভাবি মাইমুনার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মাইমুনার মেয়ে মারুফা ধারালো অস্ত্র দিয়ে নুরুন নাহারকে কুপিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান নুরুন নাহার। এবারে আন্তর্জাতিক। কলম্বিয়ার বিমান দুর্ঘটনায় পাইলট সহ দেশটির বিরোধী দলের 5 নেতা নিহত হয়েছেন। নিহতরা সাবেক প্রেসিডেন্ট আলভেরো উরবির কট্টরপন্থী সেন্ট্রো ডেমোক্রেসিয়ার রাজনীতিক। কলম্বিয়ার সিভিল এভিয়েশন অথরিটি জানায় বুধবার বিধ্বস্ত হওয়া ছোট বিমানটি সেন্ট্রাল কলম্বিয়ার সান লুইস দ্য গেসিনোর মিউনিসিপাল এরিয়ায় বিধ্বস্ত হয়। সেন্ট্রো ডেমোক্রেসিয়া টুইট বার্তায় জানায় নিহতদের মধ্যে সাবেক সিনেটর নোরা তোভার, সংসদ সদস্য দিমাস বার্রো, গভর্নর এলিয়েদেরো আলভারেজ, কাউন্সিলর ওস্কার রদ্রিগেজ রয়েছে। এই ঘটনাকে ট্র্যাজেডি হিসেবেও আখ্যা দিয়েছে রাজনৈতিক দলটি। বিধ্বস্ত হওয়া বিমানটি ভিলাভিসেন্সিও থেকে বোগোটা যাচ্ছিল। নিহতদের ওই ভ্রমণের উদ্দেশ্য ছিল একটি রাজনৈতিক সমাবেশে যোগদান। ইরাকের রাজধানী বাগদাদে শতাধিক বিক্ষোভকারী সুইডেনের দূতাবাসে অগ্নিসংযোগ করেছেন। বুধবার রাতে কয়েকশো বিক্ষোভকারী দূতাবাসের সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা দূতাবাস ভবনে আগুনের ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। সতীর্থ জেমস অ্যান্ডারসনের পর ইতিহাসের দ্বিতীয় পেস বোলার হিসেবে 600 টেস্ট উইকেটের ল্যান্ডমার্ক স্পর্শ করলেন স্টুয়ার্ট ব্রড। তার অনন্য কীর্তির মাঝে ম্যানচেস্টারে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে ব্যাটে বলে দারুণ লড়াই হলো ইংল্যান্ড অস্ট্রেলিয়ার। 2-1 সিরিজে পিছিয়ে থাকা ইংলিশরা টস জিতে বোলিং নিয়েছিল। 15 রানে খাজাকে আউট করে প্রথম সাফল্য এনে দেন ব্রড। লাবুশেন মিচেল মার্শ 50 করলেও ইনিংস বড় করতে পারেননি। হেডকে 48 রানে আউট করে ব্রড তার 600 ল্যান্ডমার্ক ছুঁয়েছেন। 37 বছর বয়সী পেসার 166 টেস্টে এমন অসাধারণ কীর্তি করেছেন। এদিন বল হাতে ক্রিস ওকস 4 উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত দিন শেষে 8 উইকেটে 299 রান করেছে অস্ট্রেলিয়া। বেন স্টোকসদের সামনে সুযোগ আছে 350 আগেই প্রতিপক্ষকে অল আউটের। অস্ট্রেলিয়ার 2 পেসার স্টার্ক ও কামিন্স আজ খেলা শুরু করবেন। ফুটবল। আজ থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হচ্ছে নারীদের বিশ্বকাপ ফুটবলের নবম আসর। সহযোগী আয়োজক নিউজিল্যান্ডের অকল্যান্ডে ইডেন পার্কে বেলা 1টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হবে নরওয়ের। বিশ্বকাপের উদ্বোধনী শহরে আসর শুরুর কয়েক ঘন্টা আগে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশের গুলিতে সেই হামলাকারীরও মৃত্যু হয়। কঠোর নিরাপত্তার মধ্যেই পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে বিশ্বকাপ শুরুর কথা বলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। এসব পাশে রেখে এই গ্রুপ থেকে জয়ের শুরুর লক্ষ্য নরওয়ে ও নিউজিল্যান্ডের। এদিকে বিশ্বকাপের মূল আয়োজক অস্ট্রেলিয়া একই দিনে বেলা 4টায় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন আরম্ভ করবে। বি গ্রুপে অন্য 2 দল নাইজেরিয়া ও কানাডা। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। মানবতা বিরোধী অপরাধের দায়ে পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদার সহ 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকাল 10:30টার দিকে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ভান্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদার, আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মহারাজ হাওলাদার ও নুরুল আমিন হাওলাদার। 2016 সালের এপ্রিলে আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ট্রাইব্যুনাল। 2018 সালের নভেম্বরে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার 4টি অভিযোগ আনা হয়, যা সবগুলোই প্রমাণিত হয়েছে। এই মামলায় প্রথমে 7 আসামি থাকলেও
3 জন মারা যাওয়ায় জীবিত 4 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। এর মধ্যে একজন পলাতক ও একজন জামিনে আছেন। এখন ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে আমরা চলে যাচ্ছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আয়ুব আলী। আয়ুব, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন দেখতে পাচ্ছেন এবং সার্বিক পরিস্থিতি কি সে ব্যাপারে আমাদেরকে জানাবেন। আপনি ঠিকই বলছেন রূপা, ময়মনসিংহ কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা একটু একটু করে হলেও বাড়ছে। তো এই যে বাড়তি রোগী, ময়মনসিংহ ডেঙ্গু চিকিৎসার জন্য একটি ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে 12 জন রোগীর কিন্তু সেখানে 52টি সিট রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই 52 সিটের অনুকূলে কিন্তু রুগী আছে প্রায় 80 জনের মতো। এই 80 জন রুগী সবাই কিন্তু বেড পায়নি, তাদের অনেকেই মেঝেতে এবং বারান্দায় আছেন। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে 80 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। পুরুষ 61 জন, মহিলা 15 জন, শিশু 4 জন। গত 24 ঘন্টায় 24 জন রোগী ভর্তি হয়েছে, ছুটি হয়েছে 23 জনের। তা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রতি ঘন্টায় কিন্তু একজন করে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তো এই ডেঙ্গু ওয়ার্ডের যে ফোকাল পার্সন ডাক্তার হীরা, ওনার সঙ্গে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে। উনি বলেছেন যে আমাদের শয্যা সংখ্যার চাইতে বেশি রুগী আছে এবং আরও রুগীর চাপ যদি বাড়ে সেক্ষেত্রে এই রুগীকে শয্যা দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি আছে এবং তারা 100 শয্যার মতো, প্রায় 100 শয্যার মতো একটি আলাদা ইউনিটকে তারা প্রস্তুত করছেন। তো এই বিষয়ে ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে একটি কথা বলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন যে ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশন একটি দায় আছে। ইতিমধ্যে সিটি কর্পোরেশন ডেঙ্গু নিধনের ক্রাশ প্রোগ্রাম চালু করেছেন, কিন্তু শহরের ভিতরে কিন্তু অনেক হাজা মাজা পুকুর ও পরিচ্ছন্ন এলাকা আছে, ডোবা আছে, এইগুলো কিন্তু পরিষ্কার করার কোনো উদ্যোগ আমরা দেখছি না। যদিও সিটি কর্পোরেশন বাসাবাড়িতে অভিযান পরিচালনা করে বিভিন্ন বাসার মালিকের বাসায় ডেঙ্গুর লার্ভা পেয়ে তাদেরকে জরিমানা করছেন, শাস্তির আওতায় আনছেন, সতর্ক করছেন, কিন্তু এই ডেঙ্গুর উৎপত্তি স্থল বিভিন্ন হাজা মাজা যে সমস্ত পুকুর আছে, পুকুর এবং জলাশয় আছে, এসব স্থানে কিন্তু পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞরা একটি কথা বলেছেন যে এই ডেঙ্গু প্রতিরোধে প্রধান হাতিয়ার হচ্ছে সচেতনতা। মানুষ যত সচেতন হবে ততই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে। আর ডাক্তার হীরা, ফোকাল পার্সন ডেঙ্গু ইউনিট, উনি বলেছেন যে রোগীর সংখ্যা বাড়তে থাকলেও তাদের চিকিৎসক এবং জনবলের সংকট নেই, ওষুধের সংকট নেই। শুধুমাত্র ওয়ার্ডের ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ওয়ার্ডে ভর্তি আছেন এবং আরেকটি ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। এই ওয়ার্ডে অন্তত 100-র উপরে ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব। তো লোপা, আমার কাছে এই ছিল ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। আমরা জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর, তিনি জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে। এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে আমরা চলে যাচ্ছি হলি ফ্যামিলি হাসপাতালে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক উসালেহীন। মুশফিক, ডেঙ্গু রোগীর সংখ্যা তো প্রতিদিনই বাড়ছে, কিভাবে এই বাড়তি রোগীর চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা? লোপা ঠিক যেমনটা বলেছেন যে আসলে প্রতিদিনই বাড়ছে এবং এই হলি ফ্যামিলি হসপিটাল, এই হাসপাতালেও এখন আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা আমাদেরকে যেটা কর্তৃপক্ষ জানিয়েছে 196 জন এবং তাদের ভাষ্যমতে যে তারা আলাদাভাবে কোনো ডেঙ্গু ওয়ার্ড করতে পারছে না। তাদের যত ধরনের ওয়ার্ড রয়েছে, পুরুষ, মহিলা বা শিশু, প্রত্যেক ওয়ার্ডেই আসলে ডেঙ্গু রোগী রয়েছে। কেননা আসলে আলাদাভাবে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া বা আলাদা ওয়ার্ড করার মতো পরিস্থিতি নেই, তার চেয়ে বেশি রোগী এখন এখানে উপস্থিত রয়েছেন। এবং তারা যেটা বলছেন যে আসলে তারা নিয়মিত যারা পরিচর্যার মাধ্যমে আসলে এই রোগীদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। তবে যেটি হচ্ছে যে অনেকেই হয়তো জ্বরটা একটু বেশি হয়ে গেলে বা জ্বরের কয়েকদিন পর এখানে এসে পৌঁছাচ্ছেন, তাদেরকে তাদের চিকিৎসা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে। তারা বলছেন যে এখনকার ডেঙ্গুর রোগটা যেমন, যে এর আগে আমরা যেমনটা শুনতাম যে ডেঙ্গুর জ্বরটা সেরে যাওয়ার পরে রোগীরা একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তেন, কিন্তু এখন তাপমাত্রা বৃদ্ধি পেলেই সেই জ্বরের মধ্যেই আসলে অনেকে শক সিনড্রোমে চলে যাচ্ছেন এবং সেই কারণে তারা একটু ঝুঁকির মধ্যে পড়ছেন। এবং আরও সেই সাথে তারা যেটা বলছেন, ঢাকার চিকিৎসকরা বলছেন যে ঢাকার ভিতরে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদের একটা বড় অংশই দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং দ্বিতীয়বার আক্রান্ত হওয়া রোগীরা আসলে ঝুঁকিটা একটু বেশি প্রথমবারে যারা আক্রান্ত হচ্ছেন তাদের তুলনায়। তো এই কারণে সেটিও আসলে একটি দেখার বিষয়, যারা দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তার জীবনকালে তারা যাতে আরও দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন, চিকিৎসকের পরামর্শ নেন, প্রয়োজনে হাসপাতালে ভর্তি হন, সেটি বলছেন চিকিৎসকরা। সেই সাথে নিয়মিত পানি, ডাবের পানি বা বিভিন্ন তরল জাতীয় খাবার বেশি বেশি পান করার কথা বলছেন এবং আশেপাশের
পরিবেশের ব্যাপারে সচেতন থাকার কথা মানুষ বলছেন। আমরা যেটি জানতে পাচ্ছি যে ঢাকার মুগদা, জুরাইন এই এলাকাগুলো এক ধরনের হটস্পটে পরিণত হয়েছে ডেঙ্গুর, এবং এই এলাকাগুলোর আমরা বিভিন্ন ভুক্তভোগী বা তাদের স্বজনদের সাথে কথা বলতে গেলে শুনি যে তারা বলছেন যে প্রতি ঘরে ঘরেই এই এলাকাগুলোতে ডেঙ্গু রয়েছে। এই সব এলাকার পরিবেশ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আরও সচেতন হওয়ার ব্যাপারে হচ্ছে সকলে বলছেন। তো এই হচ্ছে এই হসপিটালের যে পরিস্থিতি সেটি আসলে রোগীর চাপ রয়েছে এবং এই চাপ সামলাতে অনেকটা হিমশিমি খেতে হচ্ছে চিকিৎসকদের। লোপা। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল থেকে জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়ে সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশের বেটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখিনি, ফোনে রাখছি। বান্দরবানে বাণিজ্যিকভাবে ক্ষতিকর রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। স্বল্প পুঁজিতে উৎপাদিত জৈব সার এবং কেঁচো বিক্রি করে সচ্ছলতায় ফিরেছে অনেক কৃষক পরিবারে। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। বান্দরবান সদর উপজেলার গোয়ালিখোলার চাষি আবুল বাশার বাণিজ্যিকভাবে ৩৫ পাত্র জৈব কেঁচো সার উৎপাদন করে ২ মাস অন্তর অন্তর আয় করছেন লক্ষাধিক টাকা। গরুর গোবর, কলাগাছের টুকরো, কচুরিপানা এবং ৫০০ গ্রাম কেঁচো বড় পাত্রে রেখে জৈব কেঁচো সার উৎপাদন করা হচ্ছে। তার মতোই উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গোয়ালিখোলা, রোয়াজোপাড়া সহ আশেপাশের এলাকাগুলোতে আরও অনেক পাহাড়ি কৃষক পরিবার নিজের বাড়িতে এই সার উৎপাদন করছেন। পচনশীল জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো আমরা এখানে দিয়ে মানে প্রতি সপ্তাহে একবার নাড়াচাড়া করে দিই। ২ মাস অন্তর অন্তর আমাদের একটা সারি থেকে সর্বনিম্ন ২৫ থেকে ৩০ কেজি ওই সার উৎপাদন হয়। আমাদের জৈব সার আমরা নিজেই তৈরি করি, যারা কেউ বিক্রি করে, কেউ আমাদের নিজের ক্ষেতে নিজে ব্যবহার করি। প্রতি পাত্র জৈব কেঁচো সার তৈরিতে খরচ পড়ে মাত্র ৫০ টাকা। ৪০ দিন পর পর প্রতিটি পাত্রে ২ মণ করে এই সার তৈরি হয়। প্রতি কেজি জৈব কেঁচো সার বিক্রি হচ্ছে ১৬ টাকায়। আমি নিজে খেতে মধ্যে চাষ করি, ব্যবহার করি, আর বাদ বাকি অবার হয় তাকে মানে পাশাপাশি এলাকা মানুষজনকে বিক্রি করি। চাষ করে চাষবাসে দিয়ে আরও লোকজনকে বেশি সবজি চাষে এগুলো খুব উপকার হয়। শস্য উৎপাদনে বেড়েছে এই সারের ব্যবহার, ফলে এই সারের বাণিজ্যিক সম্ভাবনার কথা বলছে কৃষি বিভাগ। সারা বিশ্বে এখন আমরা জানি যে অর্গানিক ফার্টিলাইজারের প্রতি মানুষের একটা বিশেষ একটা চাহিদা রয়েছে এবং অর্গানিক ফুডের একটা চাহিদা রয়েছে। সেজন্য রাসায়নিক সার থেকে বাদ দিয়ে মানুষ এখন জৈব সারের দিকে ঝুঁকছে এবং জৈব কৃষির দিকে ঝুঁকছে। সেই হিসাবে এটার পটেনশিয়ালিটি বা সম্ভাবনা জৈব সারের অত্যন্ত বেশি এবং তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে আসলে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। স্থানীয়ভাবে উৎপাদিত এই জৈব কেঁচো সার চারা উৎপাদন এবং বাগানের রক্ষণাবেক্ষণের জন্য সংগ্রহ করছে সরকারি বেসরকারি সংস্থাগুলো। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি সরকারি সম্পত্তি বা জানমালের কোনো ক্ষয়ক্ষতি সাধনের চেষ্টা করে তাদের ধরে ধরে শাস্তির মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আখাউড়া লাকসাম ডাবল রেল লাইনের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। যে বিশ্বব্যাংক বাংলাদেশের রেলওয়ে বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছিল তারাই এখন রেলের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করছে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। গৌরবদীপ্ত ইতিহাস। এশিয়া উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় ঢাকা চট্টগ্রাম রেল লাইন ডাবল লেন করা হচ্ছে। পুরো প্রকল্পের সবশেষ অংশ আখাউড়া লাকসাম ৭২ কিলোমিটার ডাবল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি এই রেল লাইনের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে ঢাকা চট্টগ্রাম রেল লাইনের পুরোটাই ডাবল লেনে উন্নীত হলো।
এখন থেকে আর এই রুটে সিগন্যালের কারণে কোনো ট্রেনকে অপেক্ষা করতে হবে না। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে যেই রেলওয়েকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল, সেই রেলওয়ে এখন দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন রুট চালু করছে। বিএনপি ক্ষমতায় এসে তারা রেল বন্ধ করবে কেন? রেল লাভজনক না, লোকসান। কাজে ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে এই রেল তারা বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেয়। যমুনা নদীর উপরে সেতু নির্মাণ করি, এই সেতুর মূল ডিজাইনে রেল লাইন ছিল না। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এর সঙ্গে রেল লাইন থাকতে হবে। সেখানেও কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক বাধা দিয়েছিল। মজার ব্যাপার হলো, যখন দেখলো যে এটা খুবই ভায়াবল, পরবর্তীতে সেই ওয়ার্ল্ড ব্যাংকই টাকা দিচ্ছে আলাদা ডেডিকেটেড রেল সেতু করার জন্য। এ সময় প্রধানমন্ত্রী গত 14 বছরে রেলওয়ের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। জানান, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্য ভ্রমণের জন্য সাধারণ মানুষের কাছে রেলওয়ে খুবই জনপ্রিয়। তাই তার সরকার দেশের বাইরেও নতুন নতুন রুটে রেল চালুর ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। সরকারের এসব উদ্যোগ যদি কেউ বিনষ্ট করতে চায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দেন শেখ হাসিনা। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। বিএনপি সন্ত্রাস ছাড়া কিছু বোঝে না। এরা ওই লুটপাট, সন্ত্রাস, বোমাবাজি, জঙ্গিবাদ এগুলি ছাড়া আর কিছুই পারে না। এদের হাত থেকে দেশবাসী রক্ষা পাক, সেটাই আমরা চাই। আমরা রাজনীতিতে বাধা দেবো না, বাধা দিচ্ছি না, কিন্তু তারা কোনো রকম আবার যদি রেলে আগুন দেয় বা গাড়িতে আগুন দেয় বা মানুষের কোনো ক্ষতি সাধন করে, তারা কিন্তু ছাড়া পাবে না। আজকাল সব জায়গায় আমাদের ক্যামেরা থাকবে, একেবারে বেছে বেছে ছেকে ছেকে ধরে ধরে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে মানুষের যদি কোনো ক্ষতি করে। খুব শীঘ্রই চট্টগ্রাম কক্সবাজার রুটে এবং পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলাচল করবে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে বিএনপির এক কর্মী হত্যার প্রতিবাদে সারা দেশে শোক র্যালি করছে দলটি। বরিশাল, ফরিদপুর, মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় ইতোমধ্যে শোক র্যালি করেছে বিএনপি। এছাড়া ঢাকা সহ দেশের 64 জেলায় এই শোক র্যালি অনুষ্ঠিত হবে। নয়াপল্টন থেকে শোক র্যালি শুরু হবে বেলা 3টায়। মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে শহরের বান্দুটিয়া এলাকা থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মডেল হাই স্কুলের কাছে গিয়ে শেষ হয়। এদিকে ফরিদপুর শহরের কাঠপট্টি এলাকার বিএনপি অফিসের সামনে থেকে শোক র্যালি বের হয়ে জনতা ব্যাংক মোড়ে শেষ হয়। র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে সজীব হোসেন সহ নিহতদের বিচারের দাবি জানান। বরিশাল মহানগর বিএনপি সকালের শোক র্যালি বের করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা এ সময় স্লোগানে সজীব সহ নিহত সকল নেতাকর্মী হত্যার বিচার দাবি করেন। বিএনপির কর্মসূচির উপর হামলা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানি বন্ধের দাবি করেন তারা। লক্ষ্মীপুর জেলা বিএনপির পদযাত্রায় কৃষক দল নেতা সজীব হোসেন হত্যার প্রতিবাদে জেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক মিছিল করে। বিএনপি অশান্তির পথে হাঁটছে, সহিংসতার ইঙ্গিত দিচ্ছে এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে দলটি। ব্রিটিশ হাইকমিশনের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, বিদেশিরা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও বিএনপির একদফা দাবি নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। বিএনপির দাবিকে উদ্ভট ও অযৌক্তিক মন্তব্য করে তিনি বলেন, সংবিধান অনুযায়ী হবে আগামী নির্বাচন। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দেখা করতে যান বনানীর সেতু ভবনে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বাংলাদেশের রাজনীতি এবং আগামী নির্বাচন প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনিও জানতে চেয়েছেন আমাদের এবং নির্বাচন নিয়ে দেশে পরিস্থিতিটা কেমন যাবে, আগামী ইলেকশন ফ্রি, ফেয়ার, পিসফুল। ব্রিটিশ হাইকমিশনার আবার পার্টিসিপেটরি কথাটাও যুক্ত করেছেন। ভায়োলেন্সের যে ইনসিডেন্টগুলো ঘটেছে এ ব্যাপারে নিয়ে আমি কথা বলেছি। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ডিসেম্বর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি রাজপথে বেশ কিছু সমাবেশ, পদযাত্রা এবং র্যালি করলেও তা ছিল শান্তিপূর্ণ। তবে গত কয়েকদিন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতার উদাহরণ টেনে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই পরিবেশ অশান্ত করতে চাইছে বিএনপি।
পরিবেশ অশান্তিপূর্ণ হতে পারে তার ইঙ্গিত ইশারা, তার আলামত তারা কিছু ভায়োলেন্সের উস্কানি দিয়ে তারা অলরেডি সৃষ্টি করেছে এবং তারা জানান দিচ্ছে যে অশান্তির পথেই তারা যেতে চলেছে, নির্বাচন ভণ্ডুল করবে এ লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফা দাবি উদ্ভট এবং অযৌক্তিক। সেই সাথে তিনি জানান, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও তত্ত্বাবধায়ক সরকার কিংবা বিএনপির এক দফা নিয়ে বিদেশিদের কোনো বক্তব্য নেই। এখন পর্যন্ত বিএনপির যেগুলো দাবি প্রধান এক দফা তো সবাই জানে, এই এক দফা তো বিদেশিরা আমাদেরকে বলেনি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে, অনেক হাসপাতালে ঠাঁই হচ্ছে না রোগীদের। এই অবস্থায় বাড়ছে আতঙ্ক। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে এবার যাব হলি ফ্যামিলি হাসপাতালে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক উস-সালিহিন। মুশফিক, ডেঙ্গু রোগীর সংখ্যা তো প্রতিদিনই বাড়ছে, চিকিৎসকরা কি বলছেন? ঋতু, চিকিৎসকরা যেটি বলছেন যে আসলে ডেঙ্গুর যেই উপসর্গ, এই উপসর্গগুলো এবার একটু অন্যরকম, যে কারণে অনেক রোগী আসলে বুঝতে পারছেন না তারা ডেঙ্গু আক্রান্ত। যেমন তারা বলছেন যে অনেকে ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন, বমি আক্রান্ত হচ্ছেন, শরীরে র্যাশ হচ্ছে, শরীরে ব্যথা হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের উপসর্গ রয়েছে যেই উপসর্গগুলো জ্বর না থাকলেও থাকছে, এবং যে কারণে রোগীরা অনেকে দেরিতে বুঝতে পারছেন এবং এই দেরিটাই আসলে অনেক ক্ষেত্রে তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে বলে আমাদেরকে কিছুক্ষণ আগেই মুগদা মেডিকেল কলেজের পরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এই হাসপাতালের যদি পরিস্থিতি বলি, আসলে এখানে এই হাসপাতালে না আসলে ডেঙ্গু পরিস্থিতি কতটুকু গুরুতর এবং মানবেতর পরিস্থিতিতে পরিণত হয়েছে সেটা আসলে বোঝা যাবে না। কারণ আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটি আসলে কোনো ওয়ার্ড নয়, এটি মুগদা জেনারেল হাসপাতালের একটি কমন এরিয়া, যে করিডোরের একটি এলাকা, কিন্তু আমার চারপাশ জুড়ে আসলে রোগীরা বিছানায়, নিচে মেঝেতে তারা বিছানা পেতে তারা চিকিৎসা নিচ্ছেন, তারা চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন, নার্সদের জন্য অপেক্ষা করছেন। এবং এইখানে ডেঙ্গু পরীক্ষা করতে যারা সকালে আসছেন তাদের যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে, ডেঙ্গু রোগীদের কিন্তু প্রতিদিনই রক্তের বিভিন্ন পরীক্ষা করতে হয়। সেই পরীক্ষাগুলো করার জন্য বুথের সামনে আমরা প্রচণ্ড ভিড় দেখতে পেয়েছি। যদিও মুগদা হাসপাতালে যে 4টি বুথ ছিল সেখান থেকে আজকে আরও 2টো বুথ বাড়ানো হয়েছে, আগামী শনিবারে আরও 2টো বুথ বাড়ানো হচ্ছে রোগীদের এই চাপ এবং পরীক্ষার চাপ সামলানোর জন্য, কিন্তু সেটিও আসলে যথেষ্ট হচ্ছে না। কেননা মানে এই হাসপাতালের যেখানে ধারণ ক্ষমতা বা আসন সংখ্যা রয়েছে 300টি, সেখানে ডেঙ্গু রোগী এখন উপস্থিত আছে এখানে 455 জন, যেটি গতকালকে প্রায় 100 জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং সব মিলিয়ে রোগী 1055 জন। অর্থাৎ এই হাসপাতালে যে ধারণ ক্ষমতা তার অনেক বেশি রোগীকে তাদের চিকিৎসা দিতে হচ্ছে এবং এই প্রায় অর্ধেকের বেশি হচ্ছে ডেঙ্গু রোগী। এবং এই ডেঙ্গু রোগীদের নিয়মিত রক্ত পরীক্ষা, এর বাইরের যারা আউটডোরের রোগী রয়েছে সেটিও কয়েক হাজার রোগীদেরকে তাদেরকে প্রতিদিন চিকিৎসা দিতে হচ্ছে বা তাদের পরীক্ষা করতে হচ্ছে। এই সব কিছু মিলিয়ে হাসপাতালের জনবল সংকট যেমন রয়েছে, আনসার সংকট রয়েছে, যে কারণে ডেঙ্গু টেস্টের বুথের সামনে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা রোগীরা একে তো অসুস্থ, তাদের স্বজনরা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় লিপ্ত হচ্ছেন, এক ধরনের বেশ বিশৃঙ্খল একটি পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। এবং অনেকে অভিযোগ করছেন তারা সকাল 7টা থেকে এসে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু তারা পরীক্ষা করতে পারছেন না। কিন্তু আবার হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে রোগীরা ঠিকমতো জানছেন না যে কোন বুথটায় তাদের যেতে হবে, আউটডোরের বুথে তারা যাবেন নাকি যেই জরুরি অবস্থায় যাবেন, ইমার্জেন্সিতে যাবেন, সেই নিয়েও এক ধরনের বিশৃঙ্খলা রয়েছে। তবে আমাদেরকে পরিচালক বলছেন যে তারা যেহেতু আজকে নতুন 2টো বুথ চালু হয়েছে, এই আরও শৃঙ্খলায় আনার কাজটি আসলে আগামী সপ্তাহে আরও ভালো মতো তারা করতে পারবেন। তো এইখানে আসলে এটি রোগীর প্রচণ্ড চাপ, রোগীর স্বজনদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, আহাজারি, সেগুলোর মধ্যে দিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা চলমান রয়েছে। ঋতু, রাজধানীর মুগদা হাসপাতাল থেকে জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর। হিরো আলমের উপর হামলায় 13 দেশের রাষ্ট্রদূত বিবৃতি দিয়ে রাজনৈতিক দলের মতো আচরণ করেছে, যা ভিয়েনা কনভেনশন পরিপন্থী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ভারতে বা পাকিস্তানে কোনো সহিংসতা হলে তাদের বিবৃতি দিতে দেখা যায় না। 13টি দেশের রাষ্ট্রদূতরা যেভাবে বিবৃতি দিয়েছেন
রাজনৈতিক দলের মতো রাষ্ট্রদূতদের এরকম জোটবদ্ধ হয়ে বিবৃতি দেওয়া, এটি রাষ্ট্রদূতদের আচরণবিধির যে ভিয়েনা কনভেনশন আছে সেটির সুস্পষ্ট লঙ্ঘন। বা আশেপাশের অন্য দেশে যখন সহিংসতা হয় সেখানে তো রাষ্ট্রদূতরা এভাবে বিবৃতি দেয় না। আমাদের দেশে কেন এ ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে? এগুলো আসলে আমাদের কিছু রাজনৈতিক দল, সুশীল সমাজের কেউ কেউ এগুলো দেওয়ার জন্য তাদেরকে প্রভোগ করে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়ে সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা কইতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমায় তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশের বেটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখিনি, ফোনে রাখছি। রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি সরকারি সম্পত্তি বা জানমালের কোনো ক্ষয়ক্ষতি সাধনের চেষ্টা করে তাদের ধরে ধরে শাস্তির মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আখাউড়া লাকসাম ডাবল রেল লাইনের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। যেই বিশ্বব্যাংক বাংলাদেশের রেলওয়ে বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছিল তারাই এখন রেলের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করছে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। গৌরবদীপ্ত ইতিহাস। এশিয়া উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় ঢাকা চট্টগ্রাম রেল লাইন ডাবল লেন করা হচ্ছে। পুরো প্রকল্পের সবশেষ অংশ আখাউড়া লাকসাম ৭২ কিলোমিটার ডাবল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি এই রেল লাইনের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে ঢাকা চট্টগ্রাম রেল লাইনের পুরোটাই ডাবল লেনে উন্নীত হলো। এখন থেকে আর এই রুটে সিগন্যালের কারণে কোনো ট্রেনকে অপেক্ষা করতে হবে না। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে যেই রেলওয়েকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল সেই রেলওয়ে এখন দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন রুট চালু করছে। বিএনপি ক্ষমতায় এসে তারা রেল বন্ধ করবে কেন? রেল লাভজনক না, লোকসান। কাজে ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে এই রেল তারা বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেয়। যমুনা নদীর উপরে সেতু নির্মাণ করি, এই সেতুর মূল ডিজাইনে রেল লাইন ছিল না। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এর সঙ্গে রেল লাইন থাকতে হবে। সেখানেও কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক বাধা দিয়েছিল। মজার ব্যাপার হলো, যখন দেখলো যে এটা খুবই ভায়াবল, পরবর্তীতে সেই ওয়ার্ল্ড ব্যাংকই টাকা দিচ্ছে আলাদা ডেডিকেটেড রেল সেতু করার জন্য। এ সময় প্রধানমন্ত্রী গত 14 বছরের রেলওয়ের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। জানান, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্য ভ্রমণের জন্য সাধারণ মানুষের কাছে রেলওয়ে খুবই জনপ্রিয়। তাই তার সরকার দেশের বাইরেও নতুন নতুন রুটে রেল চালুর ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। সরকারের এসব উদ্যোগ যদি কেউ বিনষ্ট করতে চায় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দেন শেখ হাসিনা। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। বিএনপি সন্ত্রাস ছাড়া কিছু বোঝে না। এরা ওই লুটপাট, সন্ত্রাস, বোমাবাজি, জঙ্গিবাদ এগুলি ছাড়া আর কিছুই পারে না। কিন্তু এদের হাত থেকে দেশবাসী রক্ষা পায়, সেটাই আমরা চাই। আমরা রাজনীতিতে বাধা দেবো না, বাধা দিচ্ছি না, কিন্তু তারা কোনো রকম আবার যদি রেলে আগুন দেয় বা গাড়িতে আগুন দেয় বা মানুষের কোনো ক্ষতি সাধন করে, তারা কিন্তু ছাড়া পাবে না। আজকাল সব জায়গায় আমাদের ক্যামেরা থাকবে, একেবারে বেছে বেছে ছেকে ছেকে ধরে ধরে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে মানুষের যদি কোনো ক্ষতি করে। খুব শীঘ্রই চট্টগ্রাম কক্সবাজার রুটে এবং পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলাচল করবে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে বিএনপির এক কর্মী হত্যার প্রতিবাদে সারা দেশে শোক র্যালি করেছে দলটি। ঢাকা নয়াপল্টন থেকে শোক র্যালি শুরু হয়। সজীব হত্যার প্রতিবাদ এবং শোক সভা করেছে লক্ষ্মীপুরের বিএনপি। বিকেলে বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানির বাসভবন প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। দ্রুত সময়ের মধ্যে সজীব হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। খুলনা জেলা এবং মহানগর বিএনপি শোক র্যালি করেছে। দলীয় কার্যালয় থেকে এই র্যালি বের হয়ে কেসিসি মার্কেটে গিয়ে শেষ হয়। নেতাকর্মীরা এ সময় স্লোগানে সজীব সহ নিহত সকল নেতাকর্মীর হত্যার বিচার
বিচার দাবি করেন। বরিশাল মহানগর বিএনপি সকালে শোক র্যালি বের করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি কর্মসূচির ওপর হামলা এবং নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানি বন্ধের দাবি করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোলায় পুলিশি বাধার মধ্য দিয়ে বিএনপি শোক র্যালি করেছে। মানিকগঞ্জ জেলা বিএনপি শহরের বান্দুটিয়া এলাকা থেকে একটি শোক র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মডেল হাই স্কুলের কাছে গিয়ে শেষ হয়। এদিকে ফরিদপুর শহরের কাঠপট্টি এলাকার বিভিন্ন অফিসের সামনে থেকে শোক র্যালি বের হয়ে জনতা ব্যাংক মোড়ে শেষ হয়। র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে সজীব হোসেন সহ নিহতদের বিচারের দাবি জানান। লক্ষ্মীপুর জেলা বিএনপির পদযাত্রায় কৃষক দল নেতা সজীব হোসেন হত্যার প্রতিবাদে জেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক মিছিল করে। মানবতা বিরোধী অপরাধের দায়ে পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদার সহ 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ভান্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদার, আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মহারাজ হাওলাদার এবং নুরুল আমিন হাওলাদার। 2018 সালের নভেম্বরে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, এবং গণহত্যার 4টি অভিযোগ আনা হয়, যার সবকটি প্রমাণিত হয়েছে। এ মামলায় প্রথমে 7 আসামি থাকলেও 3 জন মারা যাওয়ায় জীবিত 4 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। এর মধ্যে 1 জন পলাতক এবং 1 জন জামিনে আছেন। গণহত্যার যে চার্জ প্রমাণিত হয়েছে এবং 4 জন আসামিকে নুরুল আমিন হাওলাদার, আব্দুল মান্নান হাওলাদার, হাতকাটা মহারাজ এবং আশরাফ আলী, এই 4 জনকেই মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বিগত দিনে নির্বাচন কমিশনারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ দায়িত্ব পালন করেছে, আগামী নির্বাচনেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। আইজিপি বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা অতীতেও জীবন বাজি রেখে জনগণের জানমাল সহ দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে, আগামীতেও সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলা করবে। এর আগে নগরীর ফেরিপাড়া মোড়ে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় দায়িত্ব পালন করে থাকি এবং এবারও আমরা দায়িত্ব পালন করেছি এবং আমাদের কর্মকর্তারা যে দায়িত্ব পালন করেছেন আন্তরিকতা, নিষ্ঠা সাথে যাতে দায়িত্ব পালন করে, এই জন্য তাদেরকে প্রতিনিয়ত আমরা ব্রিফিং দিয়েছি, কোথায় তার কি দায়িত্ব হবে এটাকে, তার জবটাকে ক্লিয়ার করে দিয়েছি যে সে এই দায়িত্ব পালন করবে। বান্দরবানে বাণিজ্যিকভাবে ক্ষতিকর রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। স্বল্প পুঁজিতে উৎপাদিত জৈব সার এবং কেঁচো বিক্রি করে সচ্ছলতা ফিরেছে অনেক কৃষক পরিবারে। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। বান্দরবান সদর উপজেলার গোয়ালিখোলার চাষি আবুল বাশার বাণিজ্যিকভাবে 35 পাত্র জৈব কেঁচো সার উৎপাদন করে 2 মাস অন্তর অন্তর আয় করছেন লক্ষাধিক টাকা। গরুর গোবর, কলাগাছের টুকরো, কচুরিপানা এবং 500 গ্রাম কেঁচো বড় পাত্রে রেখে জৈব কেঁচো সার উৎপাদন করা হচ্ছে। তার মতোই উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গোয়ালিখোলা, রোয়াজোপাড়া সহ আশেপাশের এলাকাগুলোতে আরও অনেক পাহাড়ি কৃষক পরিবার নিজের বাড়িতে এই সার উৎপাদন করছেন। পচনশীল জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো আমরা এখানে দিয়ে প্রতি সপ্তাহে একবার নাড়াচাড়া করে দিই। 2 মাস অন্তর অন্তর আমাদের একটা সারি থেকে সর্বনিম্ন 25 থেকে 30 কেজি ওই সার উৎপাদন হয়। আমাদের জৈব সার আমরা নিজেই তৈরি করি, যারা কেউ বিক্রি করে, কেউ আমাদের নিজের ক্ষেতে নিজে ব্যবহার করি। প্রতি পাত্র জৈব কেঁচো সার তৈরিতে খরচ পড়ে মাত্র 50 টাকা। 40 দিন পর পর প্রতিটি পাত্রে 2 মণ করে এই সার তৈরি হয়। প্রতি কেজি জৈব কেঁচো সার বিক্রি হচ্ছে 16 টাকায়। আমি নিজে খেতে মধ্যে চাষ করি, ব্যবহার করে, আর বাদ বাকি ওভার হয় তাকে পাশাপাশি এলাকা মানুষজনকে বিক্রি করি। চাষ করে চাষবাসে দিয়ে আরো লোকজনকে বেশি সবজি চাষ হলে এগুলো খুব উপকার হয়। শস্য উৎপাদনে বেড়েছে এই সারের ব্যবহার, ফলে এই সারের বাণিজ্যিক সম্ভাবনার কথা বলছে কৃষি বিভাগ। সারা বিশ্বে এখন আমরা জানি যে অর্গানিক ফার্টিলাইজারের প্রতি মানুষের একটা বিশেষ একটা চাহিদা রয়েছে এবং অর্গানিক ফুডের একটা চাহিদা রয়েছে। সেজন্য রাসায়নিক সার থেকে বাদ দিয়ে মানুষ এখন জৈব সারের দিকে ঝুঁকছে এবং জৈব
কৃষির দিকে ঝুঁকছে। সেই হিসাবে এটার পটেনশিয়ালিটি বা সম্ভাবনা জৈব সারের অত্যন্ত বেশি এবং তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে আসলে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। স্থানীয়ভাবে উৎপাদিত এই জৈব কেঁচো সার চারা উৎপাদন এবং বাগানের রক্ষণাবেক্ষণের জন্য সংগ্রহ করছে সরকারি বেসরকারি সংস্থাগুলো। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। র্যাব সৃষ্টির পর থেকে জঙ্গি, সন্ত্রাস দমন এবং বিশেষ অস্ত্র অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে র্যাব ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনার মাধ্যমে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকরী ভূমিকা রাখার মাধ্যমে দেশের জনসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। কক্সবাজারে প্রবাসী হোসেন হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দুপুরে জেলা, অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক মোশাররফ হোসেন এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সব আসামি পলাতক রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মনসুর হোসেন, মোহাম্মদ আলম, মল্লুক প্রকাশ কালো, জসিমউদ্দিন, আনোয়ার হোসেন, মোস্তাক আহমেদ, আক্তার কামাল এবং শাহাবুদ্দিন। এদের সকলের বাড়ি কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া এলাকায়। ২০০০ সালের ১৫ জুন কক্সবাজার শহরের রুমালিয়া ছড়ার বাঁচা মিয়ার ঘোনা এলাকার প্রবাসী মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করে আসামিরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশু জয়নব আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত কানাই মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম এই আদেশ দেন। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর প্রতিবেশীর বাড়ি থেকে ফিরে আসার সময় নিখোঁজ হয় সরাইল উপজেলা পশ্চিম কুট্টাপাড়া গ্রামের ৯ বছরের শিশু জয়নব। পরদিন বিকেলে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে জয়নবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জয়নবের মা সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওদিকে কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী খায়রুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় বাংলাদেশ বিএফইউজে, ডিইউজে, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, এসইউজে, ঢাকাস্থ জামালপুর সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক নাদিম হত্যার মূল পরিকল্পনাকারী এবং যারা ইন্ধনদাতা তাদের নাম নতুন করে মামলায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। সকলের অংশগ্রহণে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের একথা জানান। এর আগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সারা কুকের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে আমির খসরু মাহমুদ সাংবাদিকদের বলেন, সরকারের ভোট চুরির প্রকল্প আর দেখতে চায় না বহির্বিশ্ব। এত কিছু পরেও এই নির্বাচন চুরি করার প্রকল্প কিন্তু অব্যাহত আছে। নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে একটা নির্বাচন করা সম্ভব নয়। এই ভোট চুরির প্রকল্প ভাঙার একমাত্র পথ হচ্ছে একটা নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে। এই আলোচনাগুলো সব জায়গায় যেভাবে চলছে, আমার মনে হয় আমাদের আলোচনায় সবগুলো উঠে আসছে। বিএনপি অশান্তির পথে হাঁটছে, সহিংসতার ইঙ্গিত দিচ্ছে এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে দলটি। ব্রিটিশ হাইকমিশনারের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, বিদেশিরা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও বিএনপির এক দফা দাবি নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দেখা করতে যান বনানীর সেতু ভবনে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বাংলাদেশের রাজনীতি এবং আগামী নির্বাচন প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনিও জানতে চেয়েছেন আমাদের এবং
নির্বাচন নিয়ে দেশে পরিস্থিতিটা কেমন যাবে, আগামী ইলেকশন ফ্রি ফেয়ার পিসফুল, ব্রিটিশ হাই কমিশনার আবার পার্টিসিপেটরি কথাটাও যুক্ত করেছেন। ভায়োলেন্সের যে ইনসিডেন্টগুলো ঘটেছে এ ব্যাপারে নিয়ে আমি কথা বলেছি। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ডিসেম্বর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি রাজপথে বেশ কিছু সমাবেশ, পদযাত্রা এবং র্যালি করলেও তা ছিল শান্তিপূর্ণ। তবে গত কয়েকদিন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতার উদাহরণ টেনে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই পরিবেশ অশান্ত করতে চাইছে বিএনপি। পরিবেশ অশান্তিপূর্ণ হতে পারে, তার ইঙ্গিত ইশারা, তার আলামত তারা কিছু ভায়োলেন্সের উস্কানি দিয়ে তারা অলরেডি সৃষ্টি করেছে এবং তারা জানান দিচ্ছে যে অশান্তির পথেই তারা যেতে চলেছে, নির্বাচন বন্ডুল করবে এ লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফা দাবি উদ্ভট এবং অযৌক্তিক। সেই সাথে তিনি জানান, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও তত্ত্বাবধায়ক সরকার কিংবা বিএনপির এক দফা নিয়ে বিদেশিদের কোনো বক্তব্য নেই। এখন পর্যন্ত বিএনপির যেগুলো দাবি প্রধান এক দফা তো সবাই জানে, এই এক দফা তো বিদেশিরা আমাদেরকে বলেনি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশের পাশের ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। লক্ষ্মীপুরের সজীব হোসেন সহ সকল নেতাকর্মী হত্যার বিচার দেশের মাটিতে একদিন করা হবে মন্তব্য করে বিএনপি নেতারা হামলার বিপরীতে রুখে দাঁড়াতে কর্মীদের নির্দেশ দিয়েছেন। সজীব হত্যার প্রতিবাদে রাজধানীতে করা শোক র্যালি থেকে তারা এসব কথা বলেন। তাদের অভিযোগ, ক্ষমতাসীনদের জুলুম, নির্যাতন, হামলা, মামলা, গুম আর খুনে দেয়ালে পিঠ ঠেকেছে মানুষের। হাসান মাহমুদের রিপোর্ট। সরকার পতনের এক দফা দাবিতে দেশজুড়ে বিএনপির প্রথম পদযাত্রা কর্মসূচির দিনে লক্ষ্মীপুরে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নিহত হন কৃষক দল কর্মী সজীব হোসেন। সজীব হত্যার প্রতিবাদে দেশজুড়ে শোক র্যালি কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টন থেকে র্যালি শুরু করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সহকর্মী হত্যার বিচারের দাবিতে নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিটি কাকরাইল মোড় ঘুরে ফকিরাপুল পর্যন্ত দীর্ঘ হয়। র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ থেকে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, তাদের আন্দোলন বানচাল করতেই সজীবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মাফিয়াদের লুটেরাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে হবে, মানবাধিকার রক্ষা করতে হবে, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগের সুই দিয়ে সেলাই করা এই সংবিধানে জনগণের রায় প্রতিফলিত হবে না। এই কারণে এই নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার দরকার। বক্তারা বলেন, সজীব সহ সকল হত্যাকাণ্ডের বিচার হবে দেশে। আজকে এই সজীবকে নিয়ে 18 জনকে হত্যা করেছে, এই 18 জনের হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। তাই ভাইরা আর ভয় নয়, সামনে এগিয়ে যান। এই ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়েই সজীব হত্যার প্রতিশোধ এবং আন্দোলনে সফল হব ইনশাআল্লাহ।
বিএনপির শোক র্যালিটি ফকিরাপুল ঘুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে শেষ হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি সরকারি সম্পত্তি বা জানমালের কোনো ক্ষয়ক্ষতি সাধনের চেষ্টা করে তাদের ধরে ধরে শাস্তির মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আখাউড়া লাকসাম ডাবল রেল লাইনের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। যে বিশ্বব্যাংক বাংলাদেশের রেলওয়ে বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছিল তারাই এখন রেলের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করছে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী রিপোর্ট। গৌরবদীপ্ত ইতিহাস। এশিয়া উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় ঢাকা চট্টগ্রাম রেল লাইন ডাবল লেন করা হচ্ছে। পুরো প্রকল্পের সবশেষ অংশ আখাউড়া লাকসাম ৭২ কিলোমিটার ডাবল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি এই রেল লাইনের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে ঢাকা চট্টগ্রাম রেল লাইনের পুরোটাই ডাবল লেনে উন্নীত হলো। এখন থেকে আর এই রুটে সিগন্যালের কারণে কোনো ট্রেনকে অপেক্ষা করতে হবে না। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে যেই রেলওয়েকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল সেই রেলওয়ে এখন দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন রুট চালু করছে। বিএনপি ক্ষমতায় এসে তারা রেল বন্ধ করবে কেন? রেল লাভজনক না, লোকসান। কাজে ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে এই রেল তারা বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেয়। যমুনা নদীর উপরে সেতু নির্মাণ করি, এই সেতুর মূল ডিজাইনে রেল লাইন ছিল না। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এর সঙ্গে রেল লাইন থাকতে হবে। সেখানেও কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক বাধা দিয়েছিল। মজার ব্যাপার হলো যখন দেখলো যে এটা খুবই ভায়াবল, পরবর্তীতে সেই ওয়ার্ল্ড ব্যাংকই টাকা দিচ্ছে আলাদা ডেডিকেটেড রেল সেতু করার জন্য। এ সময় প্রধানমন্ত্রী গত ১৪ বছরের রেলওয়ের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। জানান, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্য ভ্রমণের জন্য সাধারণ মানুষের কাছে রেলওয়ে খুবই জনপ্রিয়। তাই তার সরকার দেশের বাইরেও নতুন নতুন রুটে রেল চালুর ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। সরকারের এসব উদ্যোগ যদি কেউ বিনষ্ট করতে চায় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দেন শেখ হাসিনা। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। বিএনপি সন্ত্রাস ছাড়া কিছু বোঝে না। এরা ওই লুটপাট, সন্ত্রাস, বোমাবাজি, জঙ্গিবাদ এগুলি ছাড়া আর কিছুই পারে না। কাজে এদের হাত থেকে দেশবাসী রক্ষা পায়, সেটাই আমরা চাই। আমরা রাজনীতিতে বাধা দেবো না, বাধা দিচ্ছি না, কিন্তু তারা কোনো রকম আবার যদি রেলে আগুন দেয় বা গাড়িতে আগুন দেয় বা মানুষের কোনো ক্ষতি সাধন করে তারা কিন্তু ছাড়া পাবে না। আজকাল সব জায়গায় আমাদের ক্যামেরা থাকবে, একেবারে বেছে বেছে ছেকে ছেকে ধরে ধরে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে মানুষের যদি কোনো ক্ষতি করে। খুব শীঘ্রই চট্টগ্রাম কক্সবাজার রুটে এবং পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলাচল করবে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সোনালী ব্যাংকে টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির সহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। বিকেলে ঢাকার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। অন্য আসামিরা হলেন মাইনুল হক, ননী গোপাল নাথ, সাইফুল হাসান, কামরুল হোসেন খান, শফিসউদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম রাজা ও আবদুল্লাহ আল মামুন। আসামিদের মধ্যে ৫ জনকে আলাদা ২ ধারায় ১৭ বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থ আত্মসাতের দায়ে প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া প্রতারণার দায়ে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশন অসন্তুষ্ট। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে গাফিলতি ছিল কিনা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ঢাকার যিনি পুলিশ কমিশনার আছেন তাকে জিনিসটা অত্যন্ত কঠোরভাবে দেখার জন্য এবং বিস্তারিতভাবে একেবারে থরলি এটাকে চেক করতে বলেছেন যে কারা এর সাথে দায়ী তাদের বিরুদ্ধে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার জন্য যা যা করা দরকার করার জন্য, একই সাথে যে এখানে কারো কর্তব্যে কোনো অবহেলা আছে কিনা, দায়িত্ব পালনে কোনো অবহেলা আছে কিনা তাদেরকেও আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
ঢাকা 17 আসনের উপনির্বাচনের দিন আক্রমণকারীদের বিষয়ে নিশ্চিত হতে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল ওই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। দ্রুততম সময়ের মধ্যে আক্রমণকারীদেরকে গ্রেফতার করায় সন্তুষ্টি প্রকাশ করেন হিরো আলম। আজকে আমাকে ডিবিতে ডাকানো হয়েছে। আপনারা জানেন 17 তারিখে যে আমার উপর যে হামলা হয়, যারা আমার উপর হামলা করেছিল তার মধ্যে 16 জন আসামিকে তারা গ্রেপ্তার করেছে। আর এই 16 জন আসামি তারা অরিজিনাল কি না, তারা এরা মেরেছে কি না, এই জন্য আমাকে ডাকে, তাদেরকে ছবি দেখাইছে। তো পরে দেখি হ্যাঁ এরাই আমাকে মেরেছে, আরও 4-5 জন বাকি আছে, তাদেরকে আজকে রাতের মধ্যে ধরার কথা বলেছে আমাকে। ভালো কাজ করলেই জুটবে খাবার, এই স্লোগানে এগিয়ে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেলকে স্থায়ী জায়গা বরাদ্দ দিল ঢাকার জেলা প্রশাসক। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফুর রহমানের হাতে বাড়ির কাগজপত্র ও প্রতীকী চাবি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এর মাধ্যমে রাজধানীর ওয়ারিতে 3 কাঠা আয়তনের জমিতে একতলা একটি বাড়ি বরাদ্দ দেওয়া হলো। রাজধানীর কমলাপুর, বাসাবো, কারওয়ান বাজার, 7 রাস্তা ও বনানীর কড়াইল বস্তি এই 5টি শাখার মাধ্যমে প্রতিদিন 1200 থেকে 1300 ছিন্নমূল মানুষকে ভালো কাজের বিনিময়ে খাবারের ব্যবস্থা করে সংগঠনটি। অর্থাৎ দিনে একটি যে কোনো ভালো কাজ করলেই খাবারের ব্যবস্থা করবে এই স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেল। আগামী দিনে এর শাখা আরও বাড়াতে চায় বলেও জানান সংগঠনটির সদস্যরা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়ে সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমায় তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশের বেটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখিনি, ফোনে রাখছি। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।